বাবা তোমার সময় হবে? একটা ইম্পর্টেন্ট কথা ছিল। অবশ্যই হবে। তোর মুখ দেখে বুঝতে পারছি কোনো ভালো খবর আছে। হ্যাঁ, ডেফিনেটলি ভালো খবর আছে। তবে সেই ভালো খবরের মধ্যে একটা ভয়ঙ্কর বিপদের কথাও আছে। কি হয়েছে খুলে বলতো। আমাদের অফিসের অ্যাকাউন্টস ম্যানেজার অনেকদিন ধরেই হিসাবে কারচুপি করছিলেন। ও ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ভুয়া কাগজপত্র তৈরি করেছিল। কিছুদিন পরে যদি ব্যাপারটা ধরা পড়তো তাহলে পুরো দোষটা আমার ঘাড়েই চাপতো। কি বলছিস? এত বড় সাহস পায় কোত্থেকে? কি জানি, প্রথম থেকে আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু রাইয়ান আর আইনান যখন অফিসের হিসাবপত্র দেখা শুরু করলো ওদের চোখেই প্রথম ব্যাপারটা ধরা পড়ে। বাহ, তারপর? তারপর ওরা আর কোনো তাড়াহুড়ো করেনি। ওরা সব হিসাবপত্র, ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স ফাইল সব কিছুই চেক করে। তারপর এমন সব প্রমাণ বের করে যে ওই অ্যাকাউন্টস ম্যানেজার আর কখনো অস্বীকার করতে পারেনি। আমি জানতাম ওরা যদি দায়িত্ব নেয় মন দিয়েই সেই দায়িত্ব পালন করবে। বাবা, সত্যি বলতে কি, রাইয়ান আর আয়নানের চোখে যদি ব্যাপারটা ধরা না পড়তো তাহলে সামনেই সরকারি তদন্তে পুরো দোষটা আমার ঘাড়েই চাপতো। কোম্পানির সুনাম নষ্ট হতো, আমাকেও আইনি ঝামেলায় পড়তে হতো। আল্লাহ আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন রে। একদম। অবশ্য রায়ান বলেছে এখন থেকে প্রতিটা ডিপার্টমেন্টের অডিট নিয়মিত হবে। আর আইনান এমন একটা ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করার পরিকল্পনা করছে যে ভবিষ্যতে কেউ যেন এরকম প্রতারণা করতে না পারে। বাহ, কথাটা শুনে আমার বুকটা ভরে গেল রে। ব্যবসা মানে তো শুধু লাভ না, সততা এবং দায়িত্ব সমান গুরুত্বপূর্ণ। রাইট বাবা, আজ আমি বুঝতে পারলাম যে ওদের দুজনকে ব্যবসায় নিয়ে আসাটা আমাদের পরিবারের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল। আমি লক্ষ্য করেছি রায়ান নতুন নতুন আইডিয়া দেয় আর আইনান সেগুলোকে একদম কর্পোরেটদের মতো সূক্ষ্ম বিশ্লেষণ করে। আকাশে কোনো মেঘই নেই, সব মেঘ এসে জড়ো হয়েছে তোমার মুখে। কিছু না। এই কিছু না শব্দটার মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে। কি হয়েছে? আসলে গত রাতে তোমার মায়ের কথা শোনার পর থেকে আমার নিজের মায়ের কথা অনেক মনে পড়ছে। এই জন্যই তো তোমাকে আজকে আমি নিয়ে ঘুরতে বেরিয়েছি। এই জন্য? হ্যাঁ, আর ডাকলে যদি তুমি না আসতে তাহলে তোমাকে অপহরণ করে নিয়ে আসতাম। আরে বাবা, ভদ্র ছেলে দেখছি কিডন্যাপার হয়ে গেছে। শুধু একজনের জন্য। কে সে? এই যে আমার পাশে বসে জেরা করছে। তুমি না সিরিয়াস থাকতে পারো না। তোমাকে হাসানোর জন্য সিরিয়াস থাকা একদম নিষেধ। কি দেখছো? একটা দৃশ্য দেখছি। কি দৃশ্য দেখছো? এই যে বাতাস তোমার চুল ছুঁয়ে গেল, বাতাসও তোমাকে ছুঁয়ে দেখতে চায়। বুঝলাম। তো তুমি এই সুন্দর সুন্দর কথাগুলো কি কোথাও লিখে রাখো? না। তাহলে এত সুন্দর সুন্দর কথা কোথা থেকে পাও? তুমি আমার পাশে থাকলে কথাগুলো আমার মনে আপনা আপনি চলে আসে। তাই না? হ্যাঁ। একটা কথা বলো তো। বলো। আজকে আমি যদি চুপচাপ থাকতাম তাহলে কি করতে? তাহলে আমি আরো বেশি কথা বলতাম। কেন? কারণ তোমার হাসিটা আমার খুব প্রিয়। এতদিন তো সব কাজ একা সামলাতে হতো, কিন্তু ওরা আসার পর এখন মনে হচ্ছে আমরা তিন ভাই মিলে না ব্যবসাটাকে আরো অনেক দূর নিয়ে যেতে পারবো। আমি তো সেটাই চাই, তোরা তিন ভাই একসাথে থাকবি, এতে তোদের প্রত্যেকের শক্তি বাড়বে এবং কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না। বাবা, সত্যি বলতে কি, যখন আমি ঘটনাটা জানলাম আমার কাছে মনে হলো যে আমি আমার নিজের জীবনটা আবার ফিরে পেলাম। এই সুখবরটা বাড়ির সবাইকে জানাতে হবে। আর রায়ান আর আইনান ফিরলে আমি ওদেরকে পার্সোনালি ধন্যবাদ দেব। না বাবা, ওরা কোনো প্রশংসা চায় না,
ওরা চায় শুধু বিজনেসটা বড় হোক। বাহ, এটাই তো আমার সন্তানদের পরিচয়। আজ তোদের জন্যে আমি একজন গর্বিত বাবা। বাবা, আমরা চাই সবাই মিলেমিশে তোমার স্বপ্নটাকে আরো বড় করে তুলতে। আপনারা কই নামবেন ভাই? আপনি চালাইতে থাকেন। আচ্ছা ঠিক আছে, তারা নেই। আচ্ছা ঠিক আছে। জানো, তুমি আজকে আমাকে শুধু ঘুরতেই নিয়ে আসোনি, আমার মন ভালো করে দিয়েছো। সত্যি? আসলে আমি যখন বাস থেকে বের হচ্ছিলাম তখন আমার মনটা ভীষণ ভারী ছিল, আর এখন আমার খুব ভালো লাগছে। ইয়েস, তাহলে আমার মিশন সফল হয়েছে। এত তাড়াতাড়ি নিজেকে সফল ঘোষণা করছো? অবশ্যই, কারণ ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা তো যায়নি, বরঞ্চ ডাক্তার রোগীকে দেখে রোগী কিছু বলার আগেই রোগীর মনের কথা বুঝতে পেরে ওষুধ দিয়ে রোগীর মন ভালো করে দিয়েছে। তাহলে তবে সফল। তুমি না ভীষণ দুষ্টু হয়ে গেছো। হ্যাঁ, তোমার সাথে সাথে থেকেই আমি শিখেছি। আমার সাথে সাথে থেকে? হ্যাঁ, কারণ আগে না আমি এত কথা বলতাম না, এত হাসতাম না, এত গল্পও করতাম না। শুধু তোমার সাথে থাকলে আমার সময় কিরকম ফুট করে উড়ে যায়। একটা কথা বলবো? বলো না। আগে আমি ভাবতাম যে কোথাও ঘুরতে যাওয়ার মানে হলো বড় বড় রেস্টুরেন্টে যাওয়া, দামি দামি খাবার অর্ডার করা বা বড় কোথাও যাওয়া, কিন্তু এখন আমার কি মনে হচ্ছে জানো? কি? এখন আমার মনে হচ্ছে যে প্রিয় মানুষটার সাথে একটা রিক্সা জার্নিও ভীষণ আনন্দের হতে পারে। তাহলে আমরা এই রিক্সা জার্নিটার একটা নাম দিই। দেওয়া উচিত। তুমি দিয়ে দাও। এ জার্নি বাই রিক্সা, না, আ বিউটিফুল জার্নি বাই রিক্সা। বাহ, নামটা তো খারাপ না। কারণ এখানে শুধু তুমি আর আমি, বাইরে এত শব্দ, এত লোক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন এই পৃথিবীতে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। এই সারা পৃথিবীটা আমাদের জন্যই চলছে। থ্যাংক ইউ। কেন? এই যে তুমি আমাকে আজকে এই সুন্দর স্মৃতিময় দিনটা উপহার দিলে। শোনো, তোমার যদি কখনো মন খারাপ থাকে তাহলে সাধারণ একটা বিকেলকেও আমি তোমার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর বিকেল বানানোর চেষ্টা করব। এতদিন পরে বাড়ি ফিরে খুব ভালো লাগছে। আমার ওই যে ওরা আসছে। কেমন আছিস বাবা? কেমন আছো বাবা? আছি। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম। এখন অনেকটাই ভালো আছি। ডাক্তার বলেছে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে। তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমরা আবার আগের মতন সুস্থ হয়ে ফিরেছি। মা, আপনাদেরকে খুব মিস করেছি। আপনারা আসার পর মনে হচ্ছে বাড়িটা সেই আগের মতো হয়ে গেছে। আমরা দুজনও তোমাদের সবাইকে অনেক মিস করেছি। আমাদের অনুপস্থিতিতে তোমরা সব কিছু ঠিকঠাক মতো সামলে নিয়েছো, এটাই আমাদের বড় স্বস্তি। এটা তো সত্যিই বাবা, আপনাদের অনুপস্থিতিতে আরিফ ভাই আর জ্যোৎস্না ভাবি পুরো বাড়ির দায়িত্ব নিয়েছে। আমরা তো শুধু সহযোগিতা করেছি মাত্র। আচ্ছা, আরিফ আর জ্যোৎস্না সব সামলেছে? আচ্ছা বলো তো ঠিক করে, কিভাবে ওরা সব সামলালো? মা, অফিসের কাজ, বাড়ির সকল কাজ, সবার খোঁজ খবর নেয়া, সব দায়িত্ব ভাইয়া নিজের কাঁধে তুলে নিয়েছিল। আমাদের কাউকে বুঝতেই দেয়নি তোমরা যে বাড়িতে নেই। আর জ্যোৎস্না ভাবি পুরো বাড়ির দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছেন। বাড়ির সব কাজ, কার কোনো ওষুধ লাগবে, কোন সময় আমাদেরকে খাবার দিবেন, সব কিছুই করেছে। আমাদের আসলে কোনো ঝামেলাই হয়নি। আলহামদুলিল্লাহ, আমার ছেলেমেয়েরা এত দায়িত্ববান হয়েছে, এটা জেনে আমার বুকটা ভরে গেল। আমি সব সময় বলি সংসার তখনই সুন্দর হয় যখন সবাই যার যার দায়িত্বটা নিজের মন থেকে পালন করে। বাবা, ভাইয়া সব সময় আমাদেরকে একটা কথাই বলেছে, মা বাবা ফিরে আসার আগ পর্যন্ত কারো কোনো ব্যাপারে কোনো গাফিলতি চলবে না। আর ভাবি বলেছেন যে আমি বাবা মাকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে দিব না, আমি সব কিছু করব। তোমাদের মতো সন্তান আর বৌমা পাওয়া সত্যি সৌভাগ্যের। মা,
আমরা সবাই শুধুমাত্র চেষ্টা করেছি, কিন্তু নেতৃত্ব দিয়েছে ভাইয়া আর ভাবি। নেতৃত্ব দেওয়া মানে শুধু অর্ডার চালানো না, নিজে সামনে থেকে দায়িত্ব পালন করে সবাইকে অনুপ্রাণিত করা। আর শাশা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার নতুন নতুন বিজনেস প্ল্যানের জন্য। এটা আমার দায়িত্ব বাবা। আপনাদের জন্য আমরা আসলে প্রতিদিন অপেক্ষা করেছি আপনারা কবে ফিরে আসবেন। তোদের এই ভালোবাসা আমাদের সবচেয়ে বড় শক্তি। বাবা, এখন থেকে কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করবে না, আমরা সবাই একসাথে আছি। এখন থেকে তোমাদের দুজনের কাজ হচ্ছে বিশ্রাম নেওয়া। একদম। হ্যাঁ, বিশ্রাম তো নেবই, তবে কি জানিস, তোদের সবার হাসি মুখটাই আমাদের অনেক বড় শক্তি নেয়। আমরা চাই এই বাড়িতে সব সময় এরকম ভালোবাসা অটুট থাকুক। থাকবে, কারণ এই পরিবারের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে টাকা না, একে অপরের প্রতি দায়িত্ব, ভালোবাসা আর একতা। আমি আসলে কিছু বুঝতে পারছি না। উইল ইউ প্লিজ এক্সপ্লেইন? আই উইল, বাট পরে বড় ভাই আসছে, পরে কথা বলি। ভালো থেকো। হ্যাঁ, কিরে এত তাড়াতাড়ি ফোন কেটে দিলি? আমি কি তোর প্রেমালাপে বাধা দিলাম নাকি? হ্যাঁ, আরে না ভাই, এরকম কিছু না। ঠিক করে বল, আনমনার সাথে কি ষড়যন্ত্র করছিলি? হ্যাঁ, ওরকম কিছু না, এমনি আর কি। এমনিই তো। তো আমি শুনলাম তুই নাকি তোর নিজের বিয়ের কথা আমাকে বলতে ভয় পাচ্ছিস। না ভাই, একটু আনইজি লাগছিল। যেই ছেলে কোটি কোটি টাকার বিজনেস ডিল করতে বিন্দুমাত্র ভয় পায় না, সে নিজের বিয়ের কথা বলতে এরকম লজ্জা পায়। ভাইয়া, ব্যবসার ব্যাপারটা আর এই ব্যাপারটা তো এক না। হ্যাঁ, তা ঠিক। এটা তো আর লাভ ক্ষতির হিসাব না, এটা হচ্ছে সারা জীবনের হিসাব। এবার বল, সত্যি করে বল, তুই কেন ভয় পাচ্ছিস? ভাই, একটু টেনশন লাগছিল। মানে তুমি যদি রাজি না হও তাহলে তো বাবাও রাজি হবেন না। আর এর জন্যই তুমি ভাবিদের পেছনে লেগেছো, তাই না? মানে ঠিক ব্যাপারটা এরকম না। আমি বড় ভাবিকে আমার ভয়ের কথা, শঙ্কার কথা বললাম। বড় ভাবিই বলেছে যে আমি তোমার বড় ভাইকে বলে রাজি করাবো। একটা জিনিস কি জানিস, তুই সেদিন পার্কে আনমনার সাথে ঘটে যাওয়া ঘটনাটা যখন আমাকে ফোনে জানাবি, তখন আমার সত্যি মনে হয়েছে তুই মেয়েটাকে সত্যিই ভালোবেসে ফেলেছিস। আর তোর গলার মধ্যে যে আন্তরিকতাটা ছিল, সেটা অ্যাক্টিং হতে পারে না। তুমি ঠিক বলেছো ভাই, আমি সত্যি ওকে নিয়ে ভবিষ্যৎ দেখতে চাই। আর ভাই, তুমি তো বলেছোই ও আমাদের পরিবারের জন্য একদম পারফেক্ট। সেটাই তো হওয়া উচিত। কি ভাই, তুমি বাবাকে কি বলেছো? বাবাকে আর কিছুদিন পরে বলি। একটু সমস্যা আছে, ধর তোর বিয়েতে নাচতে হবে, তো নাচটা আগে একটু শিখে নি। ভাইয়া, এইটা কোনো মজা করার বিষয়? রিল্যাক্স, বাবাকে বলেছি। বাবাকে শুধু বলিনি তা না, মানে বাবাকে আনমনা সম্পর্কে আমি যতটুকু জানি পুরোটাই বলেছি। বলেছি মেয়েটা ভদ্র, মেয়েটা শিক্ষিত, মেয়েটা জীবনের একটা নির্দিষ্ট গোল আছে এবং আমাদের পরিবারের জন্য খুবই ভালো। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা, আমাদের রাইয়ান মেয়েটাকে অসম্ভব ভালোবাসে। আচ্ছা, বাবা কি বলেছে? বাবা অনেকক্ষণ চুপ করেছিলেন, তারপরে বললেন রায়ান যদি ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। মানে কি, বাবা রাজি? হ্যাঁ রে, বাবা রাজি।
দারুণ। তাহলে ভাই এখন আনমনার এই নো, এখানে বাবার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো তোকে কিছুদিন অপেক্ষা করতে হবে। কেন ভাই? শোন, আমাদের পরিবারের এই মুহূর্তে মুন্নি আর আমজাদের সমস্যাটা নিয়ে বসা দরকার। ওদের ব্যাপারটা মিটমাট হয়ে গেলে তোর বিয়ে নিয়ে কথা আগাতে কোনো সমস্যা নেই। সে কটা দিন একটু অপেক্ষা কর, তারপর সবাই মিলে অনেক আনন্দে তোর বিয়ের আয়োজন করবো। না ভাই, বাবা ঠিক কথাই বলেছেন। দেখ, বিয়ে তো পালিয়ে যাচ্ছে না, কিন্তু একটা সমস্যার মধ্যে এত বড় আয়োজন করলে কেউ না মন খুলে আনন্দ করতে পারবে না। না ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি ভাই। শোন, তুই যদি সত্যিই আনমনাকে ভালোবাসিস তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করতে তোর খুব একটা সমস্যা হবে না। না ভাই, কোনো অসুবিধা নেই, ওকে বললেই হবে। আর ও নিজেই সবসময় বলে যে ওর কাছে পরিবার সবার আগে। এই কারণেই মেয়েটাকে আমার বেশি পছন্দ হয়েছে। যে মেয়েটা একটা পরিবারকে সম্মান দিতে জানে, সে একটা সংসারকেও গুছিয়ে রাখতে পারবে। সত্যি ভাই, আনমনাকে তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তবে আনমনার সাথে আমার যেদিন দেখা হবে সেদিন আমি ওকে বলবো যে আমার এই বদ দুষ্টু ভয়টাকে যেন ঠিক মতো দেখে রাখে। ভাইয়া, আমিও বলবো ওকে, এই হচ্ছে আমার বড় ভাই, আমার বস, সে পৃথিবীর সবচেয়ে সেরা বড় ভাই। মাফ কর, এত তেল আমি নিতে পারবো না। সত্যি কথা ভাই, তেল না, এক বিন্দু মিথ্যে কথা না। আচ্ছা শোন, ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে, এখন থেকে এসব ডিসিশন তুই একা নিতে পারবি না, আমাদের সবাইকে নিতে হবে। আর তোর ওই বিয়ের প্রোগ্রাম, মানে বাবার সাথে কথা বলা থেকে টোটাল বিয়ের প্রোগ্রাম, এই পুরোটা দেখভাল করব আমি আর জোস্না। সেই পর্যন্ত তুই একটু ধৈর্য ধর। ধন্যবাদ ভাই। আজকে মনে হচ্ছে যে আমার জীবনের সব থেকে বড় সমস্যার অর্ধেকটাই সমাধান হয়ে গেছে। শোন, টেনশন আরো অর্ধেকটা কমে যাবে যখন মুন্নি আর আমজাদের সমস্যার সমাধান হবে। তারপরে তোর আর আনমনার জীবনটা গুছিয়ে দিয়ে তোদের বিয়ের প্রোগ্রামে আমরা একেবারে ধেই ধেই করে নাচবো। ওকে? আচ্ছা থাক। হ্যালো, মানে হলো আমার মিস্টার হাজবেন্ড, তোমাদের দুলাভাই। হ্যালো মিস্টার তরিকুল, কেমন আছো? আহাবাজে কি যে কন্যা, আমি তো দুলাভাইয়ের চিনি, উনার এরকম আজগুবির চেহারা না। আমজাদকে তো একদম বাংলা ছবির ভিলেনের মতো লাগছে। তারপর আর কি, এই কথা শুনে ডায়নার পায়ের তলা থেকে তো মাটি সরে গেল।